রাজ্য সরকারের অধীনে পুলিশ তার সক্রিয়তা হারিয়েছে এবং দলদাসে পরিণত করেছে নিজেদের। কোনো যদি অপরাধীরা কোনো অপরাধ ঘটায় তাহলে পরে আনারুল পুলিশ পাঠালে অপরাধীদের ধরা হবে, তাহলে পুলিশ রয়েছে কোথায়? এই লড়াই কোনো মতাদর্শগত লড়াই নয়, এই লড়াই মতাদর্শগত নয়, এই লড়াই অর্থের জন্য লড়াই। আম এবং কংগ্রেস শক্তিশালী হয়ে ওঠে তাহলে পরে তারা মাটিতে মানে বিজেপি মাটি পাবে না। রাজ্যে একের পর এক দুর্নীতি, কখনো আমরা দেখছি ট্যাব কেলেঙ্কারি, কখনো আবার দেখছি সিসিটিভি নিয়ে কেলেঙ্কারি, আবার এদিকে বিরোধীদের মুখে শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও নাকি কেলেঙ্কারি, কিন্তু কোনো কিছুরই তো সুরাহা হচ্ছে না শেষমেশ। না, আসলে রাজ্য সরকারের অধীনে পুলিশ তার সক্রিয়তা হারিয়েছে এবং দলদাসে পরিণত করেছে নিজেদের। ফলে পুলিশ আর পুলিশের কাজ করতে পারছে না। পুলিশ যখন পার্টি অফিসের নির্দেশ শুনে এগোয় তখন পুলিশেরও তো কোথাও হাত পা বাঁধা থাকে। যেমন আমরা দেখেছি বকটুই কাণ্ডের পর যখন কিনা মমতা ব্যানার্জি পৌঁছলেন, ওই রকম একটা ম্যাসাকার হওয়ার পর কত মানুষ খুন হলেন, মমতা ব্যানার্জি বলছে আনারুলকে কেন মানে পুলিশ পাঠাতে বলেননি পার্টির লোকেরা, কেন আনারুল পুলিশ পাঠায়নি, আনারুলকে ধরো। তো ঘটনা হলো আনারুল একটা পার্টির মানুষ, মানে তৃণমূলের পার্টির, সে কেন পুলিশ পাঠাবে? যদি কোনো রকম কিছু আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটে, কোনো যদি অপরাধীরা কোনো অপরাধ ঘটায় তাহলে পরে আনারুল পুলিশ পাঠালে অপরাধীদের ধরা হবে, তাহলে পুলিশ রয়েছে কোথায়? সেই কারণেই রাজ্যে দুর্নীতিতে যখন আমরা দেখি সমস্ত কেষ্টবিষ্টুরা জড়িয়ে আছে তখন পুলিশ নিশ্চুপ থাকে। কারণ হলো এই রাজ্যের পুলিশকে রাজনৈতিক কাজে তৃণমূল সরকার কাজে লাগায় ভোটের সময়, ফলে পুলিশও তাদের কাজ বুঝে নেয়। কারণ যখন কিনা তারা শাসককে জেতায় দাঁড়িয়ে থেকে, তখন স্বাভাবিক কারণেই তাদের একটা ভূমিকা থাকে যে তারা তাদের মতন চলবে, শাসককে জিতিয়ে দিয়েছে, এবার তারা দুর্নীতিতে নিমজ্জিত হবে। তাই পুলিশ ডিপার্টমেন্টটা টোটালি শাসকের হয়ে কাজ করার পর তারা তাদের মতন করে টাকা তুলছে এবং দুর্নীতি করছে। ফলে পশ্চিমবাংলার যত দুর্নীতি আছে এই পুলিশ ধরবে না। আর সিবিআই ইডি আসলে বড় পশ্চিমবাংলার মাথাগুলোর দিকে এগোবে না। যত নিচুতলার কর্মীরা আছে যাদের ধরলে পরে কোনো লাভই হবে না, তাদের ধরে নিয়ে চলে যাবে এবং রাখবে। সুতরাং এর থেকে বোঝা যায় যে এই দুর্নীতি কোনো দিনই সুরাহা হবে না এবং আসল দোষী ধরা পড়বে না। ফলত যে যার ঘুলে বাড়ানোর একটা সুযোগ পেয়ে যায়, লাইসেন্স পেয়ে যায়। আচ্ছা, আমরা দেখলাম যে শাসক দলের অন্তদ্বন্দ্ব বীরভূমে হচ্ছে, এটা অনেক আগেই খবরে উঠছিল, যবে থেকে অনুব্রত মণ্ডল তিনি তার সেই জেলায় ফিরে এসেছে। এবার দেখা গেল যে সেই অন্তদ্বন্দ্বর চিত্র যেন সম্মুখে আমাদের সামনে উঠে এলো, যেখানে কাজল শেখের অনুগামী এবং অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে একদম রক্তারক্তি কাণ্ড। না নিলাম, তুমি দেখেছো তো, বকটুইয়ের কথা কিছুক্ষণ আগে বলছিলাম। বকটুই কাণ্ডে 10 জন মারা গেলেন, পুড়িয়ে মেরে ফেলে দিল এবং পুলিশ তখন সার্কিট হাউসে বসে গল্প করছে, জ্বলছে পুরো গ্রামটা, বাড়ির লোকরা খুন হচ্ছে, পুলিশ বসে রয়েছে। যখন কিনা জিজ্ঞাসা করা হলো যে কেন মার্ডারগুলো হচ্ছে, তখন একজন খুন হওয়া সন্তানের পিতা তিনি বলছেন যে এগুলো ভাগবাটোরার গণ্ডগোল, অন্য কিচ্ছু না, এখানে ভাগবাটোরার গণ্ডগোল হচ্ছে তাই খুন হয়েছে, কিন্তু আমার ছেলে তো ভাগ দিত। সুতরাং এটা নিয়ে তো মানে খুন হওয়ার কথা না, কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখেছি যে খুন হয়েছে, আমরা অদ্ভুতভাবে দেখেছি খুন হয়েছে। ফলত যেটা হয়েছে সেটা হলো যে এইখানে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে শুধু অর্থের জন্য, কোনো নীতিগত কারণে এখানে খুন হচ্ছে না। খুন যা হয়েছে বা হচ্ছে সবই অর্থের জন্য, অর্থর বিনিময় নিয়ে, অর্থ কে কতটা পাবে, কার দখলে থাকবে জায়গা, সেইটা নিয়েই খুন খারাপি হচ্ছে এবং লড়াই হচ্ছে। ফলত যেটা হচ্ছে সেটা হলো গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে। আইডিওলজিক্যাল লড়াই, আদর্শগত লড়াই বা মতাদর্শগত লড়াই অন্যরকম, কিন্তু যেখানে অর্থ চলে আসে সেই লড়াইটা হয় হলো ভীষণ ইন্টারসিনাই। এখানে কি মনে হচ্ছে বীরভূমে কি অর্থজনিত লড়াই হচ্ছে না অধিকারজনিত? ভীষণভাবে অধিকার কখন আসে, আধিপত্যবাদ কখন আসে? যখন অর্থ চলে আসে রাজনীতিতে। এই যে এলাকা দখল করা, কেন হলো এলাকা দখল করা? আধিপত্যবাদ বিস্তার হয় তখনই যখন অর্থের বিস্তার দরকার হয়। কারণ এই যে বীরভূমে বালি টালি সমস্ত কিছু বা যা গরু পাচার থেকে আরম্ভ করে এতদিন ধরে অনুব্রত যা করেছে, অনুব্রত ভেতরে থাকাকালীন কাজও শেখরা করেছে। ফলে অনুব্রত আসার পর সেখানে ভাত বসছে, ফলে কেউ কাউকে সহ্য করে নিচ্ছে না।
সেই কারণে এই লড়াই কোনো মতাদর্শগত লড়াই নয়, এই লড়াই মতাদর্শগত নয়, এই লড়াই অর্থের জন্য লড়াই। আচ্ছা, এই যে অন্তদ্বন্দ্ব, এটা নিয়ে একটা প্রশ্ন উঠে আসছে যে আমরা দেখলাম যে উপনির্বাচনের আগের থেকে তৃণমূলের নেতৃত্ববৃন্দের কাউন্সিলের ওপর একের পর এক প্রাণে মানার মতন হামলা হচ্ছে, এবং আমরা দেখলাম যে রাজ্যে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে অন্তদ্বন্দ্ব হচ্ছে। আদৌ কি এটি অন্তদ্বন্দ্বর বিষয় নাকি? ওই তো বললাম তোমায় নিলাম, অন্তর্দ্বন্দ্বই এটা। কারণ হলো, দুদিন আগে আমরা দেখেছি কসবার ওখানে এক কাউন্সিলর, তাকে গুলি করতে এসে গুলিটা বেরোয়নি, সেই কারণে সে প্রাণে বেঁচে গেছে। এটা দীর্ঘদিনের লড়াই, এবং সেই লড়াইটা অর্থের জন্য লড়াই। মানে নিলাম, তুমি যদি দেখো 11 সালের নির্বাচনে যেসব কাউন্সিলররা তাদের এফিডেভিটে জমা দিয়েছিল, সামান্য টাকা তাদের আছে, আজকে তারা কোটি কোটি টাকার মালিক। ফলে কি হয়েছে, সবাই সবার মতন টাকা রোজগার করছে। এবার কেউ কেউ এসে বলছে আমাদেরও দিতে হবে, ফলে গুলিগালা চলছে, অন্তর্দ্বন্দ্ব বাড়ছে, গোষ্ঠীকন্দল বাড়ছে। এবং সেই গোষ্ঠীকন্দলটা রাজনৈতিক নয়, একদম মানে কি বলবো, বোম পিস্তল নিয়ে ধাওয়া হচ্ছে দুজন, মানে বিভিন্ন গোষ্ঠীতে। সুতরাং এটা সম্পূর্ণ যোগসাজশের জন্য বা আর্থিক উপার্জনের জন্য এই লড়াই, অন্য কিচ্ছু না। তাই লড়াই, তাই খুন খারাপি। আচ্ছা, আরেকটা বিষয়ে নজর রাখবো যে আপনাদেরও বিরোধী দল রয়েছে কেন্দ্রে, বিজেপি, যেখানে বিজেপি শাসক দল আছে, কিন্তু আপনাদের প্রধান দেখতে গেলে আপনারা সেখানে বিরোধী দলের পদে রয়েছেন। এবং বিজেপি ইতিমধ্যে আলটিমেটাম দেওয়া হয়েছে এই রাজ্যের রাজ্য বিজেপিকে কি এত সদস্য তাদেরকে করতে হবে, এবং নভেম্বরের সময়সীমা এতটাই চাপ যে আমরা দেখলাম যে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কিনা বিয়ে বাড়িতে যে সেখানে কনের হাতে এই সদস্য পদ তুলে দিলেন। এটা দৈন্য, এক ধরনের দৈন্য। একটা দল, যে দল বলে যে পৃথিবীর সবচেয়ে বড় দল বিজেপি, সেই দলে এইরকম এরা মানে কি বলবো, নির্বোধের মতন মিসড কলে মেম্বারশিপ গিয়ে কোনের হাতে মেম্বারশিপ দিচ্ছে। এগুলো স্টান্টবাজি, এগুলো কিছু না, এতে কাজ হয় না, এতে পলিটিক্যাল মানুষরা কেউ কোনোদিনও এই রাজনীতিতে ইনভলভ হবে না। কিছু সংখ্যা বাড়তে পারে মিসড কল দিয়ে মেম্বারশিপ করলে, কিন্তু তাতে লাভ হবে না। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা নির্বাচনে পর্যদস্ত হওয়ার কারণই হলো যে এই শাসক দলের সাথে, তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির ওপর তলায় কেন্দ্রীয় নেতৃত্বের যে যোগাযোগ এবং ভালো সুসম্পর্ক, সেই কারণে এইখানে হাজার মেম্বারশিপ করলেও, প্রতিদিন মেম্বারশিপ বাড়ালেও কেন্দ্রীয় নেতৃত্ব যতক্ষণ না এখানে লড়াইয়ে নামছে তৃণমূলের বিরুদ্ধে, ততক্ষণ এ লড়াই সম্পূর্ণ হবে না, কোনোদিনও জিততে পারবে না। আর কেন্দ্রীয় নেতৃত্ব চায় না বাম বা কংগ্রেস এখানে শক্তিশালী হয়ে উঠুক। যদি বাম এবং কংগ্রেস শক্তিশালী হয়ে ওঠে, তাহলে পরে তারা মাটিতে মানে বিজেপি মাটি পাবে না। ফলে কি হবে, তাহলে বিজেপির দোসর তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি পশ্চিমবাংলার বুকে বিভিন্ন রকম দুর্নীতির পর ইডি সিবিআই তাদের যথার্থ ভূমিকা পালন করেনি। নারদা, সারদা, রোজ ভ্যালিতে জেল খেটেছে কিছু তৃণমূলের নেতানেত্রী, কিন্তু আমরা দেখেছি তাদের চার্জশিট পর্যন্ত দিতে পারিনি, এবং অনুব্রতকে চার্জশিট দিতে পারিনি শুধু বাংলা ভাষাটাকেও বোঝার লোক নেই বলে চার্জশিটটা মানে জামিন দিতে হয়েছে অনুব্রতকে। এইরকম অবস্থার মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব যদি বলে দেয় মেম্বারশিপ চাই, তাতে কোনো সদর্থক কাজ হবে না, কোনো রকম বিজেপির এগোবে না। কারণ হলো কেন্দ্রীয় নেতৃত্ব চায় মমতা বন্দ্যোপাধ্যায় এখানে থাক। 69টা বিল স্বার্থবিরোধী বিল পাস করেছে হলো মোদী সরকার, সেখানে আমরা দেখেছি যে 69টা বিলেই পাস করাতে সাহায্য করেছে হলো তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদরা, রাজ্যসভা বা লোকসভার সাংসদরা। সুতরাং তাদের সাথে একটা ট্যাসিড বোঝাপড়া আছে তৃণমূলের সাথে বিজেপির। সেই কারণে এখানে বিজেপি তৃণমূলকে ডিস্টার্ব করছে না, এটা পরিষ্কার আমরা বুঝতে পারি। তাই কোনোদিনও দুর্নীতি করলেও মমতা ব্যানার্জি যার দিকে আঙুল রয়েছে সমস্ত বাংলাভাষীর, যে মমতা বা অভিষেক কি এরা এই দুর্নীতি জানে না, তারা তাদের অবধি পৌঁছচ্ছে না কেন, সেই দুটো মানুষের কাছে পৌঁছচ্ছে না কেন তদন্ত সংস্থা পৌঁছচ্ছে না? কারণ হলো আমরা দেখেছি মানে যাদের কাছে প্রমাণ পায়নি, শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেন বা কেজরিওয়াল, তাদের জেলে ঢুকিয়ে দিয়েছে বিনা প্রমাণে। অরবিন্দ কেজরিওয়াল জেলে থাকলো বেশ কিছু মাস, তারপরে তারা বেরিয়ে এলো। অথচ এখানে তারা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেকের কাছে পৌঁছতে পারছে না, যেহেতু কেন্দ্রীয় নেতৃত্ব হাতে সিবিআই, ইডি, সেই কারণে পৌঁছতে দিচ্ছে না। এই বোঝাপড়া চলছে। সুতরাং এখানকার দুর্নীতি কোনোদিনও ঠিক জায়গায় পৌঁছবে না, তদন্তের গতি গতি পাবে না এবং সঠিক দিকে এগোবে না।
আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। ইতিমধ্যে আমরা জানি যে গোটা 100 দিন ধরে রাজ্যে 9 আগস্টের ঘটনার পরে আর্জি করে বারবার রাজনৈতিক নেতৃত্ববৃন্দ থেকে শুরু করে নাগরিক সমাজের মানুষ পথে নেমেছে। 100 দিনের মাথায়ও আমরা দেখলাম একটি রাত্রে ডাকা হলো, একটি মিছিল হলো, 100টি মশাল জ্বালানো হলো, অনেক কিছুই হলো। কিন্তু যে জিনিসটা চোখে পড়লো যে যখন শুরু হয়েছিল তখন যে সাধারণ মানুষের যে সংখ্যা ছিল বা তাদের যে উপস্থিতি ছিল সেটা লক্ষণীয়, আবার শুরু হবার 1 ঘন্টার মধ্যেও তাদের উপস্থিতি লক্ষণীয়। সেখানে এটা প্রশ্ন আসছে যে শাসক দল যেটা বারবার বলছে যে আন্দোলনের ঝাঁজ নাকি এখন কম হয়ে গেছে, আদৌ কি তাই, নাকি এখন ধীরে ধীরে সাধারণ মানুষ তাদের জীবনে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে? নিলাম আসলে এই যে আন্দোলনটা তৈরি হয়েছে সেটা ডাক্তাররা আহ্বায়ক ছিল। এই আন্দোলনের যেদিন আবার ডাক্তাররা মনে করবে যে এই আন্দোলনকে গতি দিতে হবে, সাধারণ মানুষ আবার নামবে। আসলে এটা পলিটিক্যাল আন্দোলনের থেকেও জনগণের আন্দোলন তৈরি করতে পেরেছিল ডাক্তাররা। ফলে যেটা হয়েছে সেটা এখন ডাক্তারদের উপর ডিপেন্ড করতে হচ্ছে জনগণের। ডাক্তাররা যদি কালকে ডাক দেয় নিশ্চিতভাবে আবার জনগণ আবার রাস্তায় নামবে, আবার আরজি করের নির্যাতিতার জন্য বিচার চাইবে। আমার ধারণা গতি কমেনি বা ঝাঁজ কমেনি, এটা শাসক দল বলতেই পারে যে ঝাঁজ কমেছে, যেহেতু কিছুদিন বন্ধ আছে। কিন্তু আবার হয়তো আমরা ডাক্তাররা যেদিন ডাক দেবে জনগণকে দেখব যে জনগণ আবার নেমেছে রাস্তায় এবং নির্যাতিতার বিচার চাইছে। আমাদের রাজ্যের বাইরের প্রশ্ন, ইতিমধ্যে আমরা জানি যে মণিপুর আবারও উত্তপ্ত হয়েছে এবং সেখানেই রয়েছে বিজেপি সরকার। এবং যেটা জানা যাচ্ছে যে এই অগ্নিগর্ভা পরিস্থিতিতে এবার বিজেপি এন বীরেন সিংয়ের সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি। ইতিমধ্যে দলের সভাপতি সরাসরি যেখানে জেপি নাড্ডার কাছে লিখিত একটি লেটারও পাঠিয়ে দিয়েছেন। আমরা নরেন্দ্র মোদীকে বিভিন্ন সভা সমিতিতে বলতে শুনেছি যে ডাবল ইঞ্জিন সরকার হলে কাজ করতে ভালো সুবিধে হয় এবং গতি প্রাপ্ত হয়, ভীষণভাবে গতি মানে খুব স্পিডি কাজকর্ম হয়, আমরা বলতে শুনেছি। কিন্তু আমরা দেখেছি যে মণিপুরের মতন একটা রাজ্যে যেখানে খুনের পর খুন, মানুষের মুন্ডু কেটে ফুটবল খেলা হয়েছে এবং তারপরও অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কোনো বিবৃতি ছিল না এবং থামানোর চেষ্টা হয়নি। এবং আমরা জানি যে এন বীরেন সিং যিনি মানে দিনের পর দিন স্বরাষ্ট্র মন্ত্রককে এবং প্রধানমন্ত্রীকে বলেছে এটা থামানোর প্রয়োজন আছে, এই ধরনের যদি গণ্ডগোল চলতে থাকে, খুন খারাপি চলতে থাকে তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, একে সামাল দেওয়া যাবে না। কিন্তু চুপ করে বসেছিল। আজকে তার পরিণতি এটা হয়েছে, ভারতবর্ষের ডবল ইঞ্জিন সরকার যারা চায় তারা যদি গণ্ডগোল থামাতে না পারে তাহলে খুব স্বাভাবিক কারণেই তাদের গভর্নমেন্টে থাকা উচিত নয়, যার জন্য সেই কারণেই ক্ষমতা থেকে এই সাপোর্ট তুলে নিয়েছে যে যারা এই রাজ্য চালাতে পারে না তাদের উপর সাপোর্ট রেখে কি দরকার আছে, তাই তুলে নিয়েছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।